চেক করো, সাউন্ড চেক। না স্বাগতম সবাইকে এসপি কোচিং এ হিসাব বিজ্ঞান এমসিকিউ ক্লাসে। তো আজকে আমরা গত চ্যাপ্টার যেটা অর্ধেক শেষ হয়েছিল সেটা সম্পূর্ণ আলোচনা হবে প্রথম অধ্যায়ে, আর সময়ের উপর বেস করে দ্বিতীয় অধ্যায়ে যতটুকু পারা যায় আলোচনা হবে। তো যেহেতু এমসিকিউ ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো আমি রিকোয়েস্ট করব যারা যারা জয়েন আছো সবাই একটু জানাই দাও, তোমাদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডের কাছে লিঙ্ক দিয়ে দাও, শেয়ার করে দাও, আমাকে জানাও সাউন্ড ক্লিয়ার কিনা। আর আমাদের একটু কনফার্ম করবে সাউন্ডের অবস্থাটা কেমন, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। তো আমরা শুরু করব, আমরা খুব শীঘ্রই শুরু করব, 9:04 শুরু করব এখনই, 5-এর মধ্যে। আপনি একটু কনফার্ম করো যে সাউন্ড ক্লিয়ার কিনা, আর শেয়ার করছো কিনা। তোমরা অবশ্যই শেয়ার করে দিবা। এমসিকিউ গুলো অনেক গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য। তো বেসিকের জন্য, বেসিক ক্লিয়ার হবে তোমার, যেগুলো তোমার ভার্সিটিতেও লাগবে, ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রয়োজন, প্লাস এসএসসি এমসিকিউর জন্য প্রয়োজন, দুইটা একসাথে কমপ্লিট হবে। তো সবাই শেয়ার করে দাও, আর অবশ্যই শেষ পর্যন্ত ক্লাস করো। ধন্যবাদ। সবাইকে স্বাগতম। আজকে আমরা ওখান থেকেই শুরু করব যেখানে আগের দিন শেষ করছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে হিসাব, প্রথম পত্রের হিসাব সেকশনটা থেকে শুরু করব। তো একটু দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আগে জেনে নিই এই যে হিসাব, হিসাব শব্দ দ্বারা কি বোঝায়। প্রথম যে এমসিকিউ আসে, এই হিসাব বলতে মূলত কাকে বোঝায়? জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, নগদান বই কাকে বোঝায়? দেখি একটু কমেন্ট করেন তো, হিসাব শব্দটা দ্বারা আমরা কাকে বুঝাই? হিসাব শব্দ দ্বারা আমরা কাকে বুঝাই? জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, নগদান বই কাকে বোঝানো হয় হিসাব শব্দটি দ্বারা? আচ্ছা, একটু সবাই জানান হিসাব শব্দটি দ্বারা কাকে বোঝানো হয়। কমেন্ট করেন হিসাব শব্দ দ্বারা কাকে বোঝানো হয়। জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, নগদান বই। অপশন দিলাম, জাবেদা, খতিয়ান, নগদান বই নাকি রেওয়া মিল, কাকে বোঝানো হয় এই হিসাব শব্দটা দ্বারা? খতিয়ান। হ্যাঁ, হিসাব শব্দ দ্বারা বোঝানো হয় হচ্ছে খতিয়ানকে। হিসাব শব্দ দ্বারা বোঝানো হয় কাকে? খতিয়ানকে। ওকে, একটু মাথায় রাখবেন, হিসাব শব্দটি দ্বারা বোঝানো হয় খতিয়ানকে। তো হিসাব অ্যাকচুয়ালি কি? কোশ্চেন আসে, হিসাব কি? হিসাব হলো লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী। ঠিক আছে, কোশ্চেন আসে হিসাব কি বা কাকে বলে, যদি বলে লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলে, যেখানে প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা শিরোনামে প্রত্যেকটা হিসাবকে লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, দুইটা জিনিস গেল। হিসাব বলতে কাকে বোঝানো হয়? হিসাব বলতে মূলত খতিয়ানকে বোঝানো হয়। আর হিসাব কাকে বলে? লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে
হিসাব বলে। আচ্ছা, যেহেতু লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলে, তাহলে খতিয়ানের আরেকটা নাম হলো শ্রেণীবদ্ধকরণ। শ্রেণীবদ্ধকরণ বলতে খতিয়ানকে বোঝানো হয়, কোশ্চেন এটাও আসে। শ্রেণীবদ্ধকরণ বলতে কাকে বোঝানো হয়? হিসাবকে বা খতিয়ানকে। এবার আসি, হিসাবের দুইটা পদ্ধতি আছে, যার মধ্যে একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আমরা প্রথমে দেখব সনাতন পদ্ধতি থেকে কি কি কোশ্চেন আসে। সনাতন পদ্ধতি বলতে কি বোঝায়? হিসাবে সনাতন পদ্ধতি বলতে বোঝানো হয় দুই ধরনের। হিসাবে সনাতন পদ্ধতিতে হিসাব দুই ধরনের, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। এই অব্যক্তিবাচক হিসাবটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব আর একটা হচ্ছে নামিক হিসাব। আর ব্যক্তিবাচক হিসাবে দুইটা ক্যাটাগরি আমরা দেখি, একটা হচ্ছে দেনাদার হিসাব আর একটা হচ্ছে পাওনাদার হিসাব। তো এখন দেখেন, প্রথম কোশ্চেন আসে যে সনাতন পদ্ধতিতে হিসাব মূলত কয় ধরনের? আনসার হচ্ছে দুই ধরনের। সনাতন পদ্ধতিতে হিসাব কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। এই অব্যক্তিবাচক হিসাবকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা সম্পত্তিবাচক আর একটা হচ্ছে নামিক হিসাব। তো একটু দেখেন, সেকেন্ড কোয়েশ্চেন যেটা আসে, ব্যক্তিবাচক হিসাব যে দুইটা বললাম, একটা দেনাদার হিসাব আর একটা পাওনাদার হিসাব। কোয়েশ্চেন আসে, ব্যক্তিবাচক হিসাবের ডেবিট জেদ দ্বারা কাকে বোঝানো হয়? আনসার হচ্ছে দেনাদারকে। আর ব্যক্তিবাচক হিসাবে ক্রেডিট জেদ দ্বারা কাকে বোঝানো হয়? আনসার হচ্ছে পাওনাদারকে। প্রত্যেকটা কথা যা যা বলছি সবগুলাই এমসিকিউতে আসছে। হ্যাঁ, আবার একটু বলি, হিসাব কয় ধরনের? হিসাব মূলত দুই ধরনের, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। এই অব্যক্তিবাচক হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, সম্পত্তিবাচক আর একটা হচ্ছে নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে ডেবিট জেদ দ্বারা কাকে বোঝানো হয়? দেনাদারকে। ব্যক্তিবাচক হিসাবে ক্রেডিট জেদ দ্বারা কাকে বোঝানো হয়? পাওনাদারকে। এবার একটু দেখি, সম্পত্তিবাচক হিসাব আমরা বুঝি, নামিক হিসাবটা দেখি। নামিক হিসাব বলতে কাকে বোঝানো হয়? নামিক হিসাব বলতে মূলত আয় হিসাব আর ব্যয়বাচক হিসাব, আয়বাচক হিসাব আর ব্যয়বাচক হিসাবকে বোঝানো হয়। তো ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে বলেন, আমরা নেক্সট স্টেপে যাব। আজকে একটু দ্রুত যাব কারণ আমাদের অনেকগুলো টপিক। সবাই একটু ক্লাসটা শেয়ার দিবেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস। অ্যাডমিশনের সব থেকে বেশি কোয়েশ্চেন হয় এই সেকশন থেকে। হ্যাঁ, তো আজকে একটু মনোযোগ সহকারে করবেন ক্লাসটা, যতক্ষণ বুঝবেন না আমি বুঝাবো, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলবেন, যা যা বলছি। একটু জানান। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা পরের সেকশনে যাই। দেখেন, একটু আগে যে বললাম যে হিসাবের মধ্যে কি কি দেখলাম আমরা? ব্যক্তিবাচক হিসাব দেখলাম, দেন আমরা দেখলাম ব্যক্তিবাচক হিসাব দেখলাম, সম্পত্তিবাচক দেখলাম, নামিক হিসাব দেখলাম। এখান থেকে কিছু এমসিকিউ আসে, ওই এমসিকিউ গুলো একটু আমরা দেখব। দেখেন, প্রথম এমসিকিউ ব্যক্তিবাচক হিসাব নিয়ে কি কি আসছে, যে ব্যক্তিবাচক হিসাব যখন সুবিধা গ্রহণ করে তখন কি হয়? ডেবিট হয় কি ক্রেডিট হয়? প্রথম কোশ্চেন যেটা, যখন ব্যক্তিবাচক হিসাব সুবিধা গ্রহণ করে এটাকে বলা হয় ডেবিট, ঠিক আছে? ওটা তখন ডেবিট হয়। আর যখন ব্যক্তিবাচক হিসাব সুবিধা প্রদান করে তখন এটা কি হয়? ক্রেডিট হয়। সম্পত্তি ক্রয় করলে সম্পত্তি ডেবিট হবে, বা সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পত্তি ডেবিট হবে। ওকে। আর সম্পত্তি বিক্রয় করলে সম্পত্তি কমে যায় বা হ্রাস পায়, এজন্য সম্পত্তি কি হয়ে যায়? ক্রেডিট হয়ে যায়। নামিক হিসাব বলতে বোঝানো হয় আয় হিসাব, আয়বাচক হিসাব আর ব্যয়বাচক হিসাবকে। ওকে। তার মানে ব্যয় বা ক্ষতি যদি হয়, প্রতিষ্ঠানে ব্যয় বা ক্ষতি যদি হয়, ও তখন নামিক হিসাব ডেবিট হয়। আর প্রতিষ্ঠানে যদি আয় বা লাভ হয় তখন নামিক হিসাব ক্রেডিট হয়। আবার একটু বলি, ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে সুবিধা গ্রহণ করলে ডেবিট, সুবিধা প্রদান করলে ক্রেডিট। ওকে, সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট। আর সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে সম্পদ যদি ক্রয় করি, অর্থাৎ সম্পদ যদি বাড়ে তাহলে সম্পদ ডেবিট হবে, আর সম্পদ বিক্রয় করলে সম্পদ কমে যায়, এজন্য ক্রেডিট হবে। নামিক হিসাব বলতে বোঝানো হয় মূলত আয়বাচক হিসাব আর ব্যয়বাচক হিসাবকে, অর্থাৎ আয় বা লাভ যদি হয় তাহলে ক্রেডিট হবে, আর ব্যয় বা ক্ষতি যদি হয় তাহলে ডেবিট হবে। এগুলো হইতেছে সাধারণ কথাবার্তা, বাট কোয়েশ্চেন আসে উদাহরণ দিয়ে যদি আসে, যে আসবাবপত্র যেটা সব থেকে বেশি, যে ক্যাটাগরিটা সব থেকে বেশি আসে, আপনাকে একটা উদাহরণ দিয়ে দিবে, বলবে এটা কোন হিসাবের আন্ডারে পড়ছে? সনাতন পদ্ধতিতে। যেমন ধরেন বললো যে আসবাবপত্র হিসাব কোন ধরনের হিসাব, যদি কোয়েশ্চেন করে যে আসবাবপত্র হিসাব কোন ধরনের হিসাব, তাহলে এটা হবে সম্পত্তিবাচক হিসাব। ওকে। যদি কোয়েশ্চেন করে বেতন কোন ধরনের হিসাব, বেতন আমার জন্য কি? ব্যয়। ব্যয় হলে কোন ধরনের হিসাব হয়? ব্যয় হচ্ছে নামিক হিসাব। ওকে। আচ্ছা, কুড়িন আমার জন্য কোন ধরনের হিসাব?
কুড়িন আমার জন্য ব্যয়, পরিচালন ব্যয়, এ কারণে কুড়িন হবে নামিক হিসাব। এবার দেখেন যেখানে আপনারা প্রবলেম করেন সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাবে। যদি কোনো ব্যক্তির নাম থাকে তাও ব্যক্তিবাচক হিসাব, যদি কোনো বকেয়া বা অগ্রিম খরচ বা আয় থাকে তাও ব্যক্তিবাচক হিসাব, যদি কোনো প্রকার প্রতিষ্ঠানের নামে হিসাব হয় তাও ব্যক্তিবাচক হিসাব। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই কেন এরকম হইতেছে? কারণ ব্যক্তিবাচক হিসাবকে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ব্যক্তিবাচক হিসাবকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে? তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ওই তিনটা ক্যাটাগরি আমরা একটু পরে দেখবো, আগে এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানান। সবাই স্লাইড গুলার একটু স্ক্রিনশট নিয়ে নিন, এখানে ওগুলাই দেওয়া হয়েছে যেগুলো ইয়ার কোশ্চেন আসছে। ঠিক আছে, আমি ট্রাই করবো যে স্লাইডটা দিয়ে দেওয়ার আপনাদের ওখানে পোস্টে। এতটুকু ক্লিয়ার কিনা একটু জানবেন। ওকে, আমরা তাহলে পরের স্লাইডে যাই একটু কাইন্ডলি। ওকে, দেখেন এই যে বললাম যে ব্যক্তিবাচক হিসাবকে আরো তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই তিনটা ক্যাটাগরি গুলো কি কি? একটা হচ্ছে সাধারণ ব্যক্তিবাচক হিসাব, একটা কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, আর একটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। খেয়াল করেন, সাধারণ ব্যক্তিবাচক হিসাব বলতে সাধারণ ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে, কোনো হিসাব যদি সাধারণ ব্যক্তির নামে হয়, আরিফ হিসাব, রহিম হিসাব, করিম হিসাব, জরিনা হিসাব, এই টাইপের যদি কারো কোনো ব্যক্তির নামে কোনো হিসাব হয় তখন ওইটাকে বলা হয় সাধারণ ব্যক্তিবাচক হিসাব। একটু খেয়াল করবেন, এই জায়গাটা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির নামে হিসাব হয়, যদি কোনো ব্যক্তি বা ব্যক্তি বর্গের নামে কোনো হিসাব হয়, ওইটাকে বলা হয় সাধারণ ব্যক্তিবাচক হিসাব। ওকে, এটা ওকে, প্রথমটা গেল। সেকেন্ডটা দেখেন, যদি কোনো প্রতিষ্ঠানের নামে হয়, প্রতিষ্ঠান বলতে সেটা ব্যাংক হইতে পারে, কোনো কোচিং এর নাম হইতে পারে, যেমন ধরেন সোনালী ব্যাংক হিসাব, এসপি কোচিং হিসাব, বিজেড কোচিং হিসাব, এই টাইপের যদি কোনো ধরনের প্রতিষ্ঠানের নামে কোনো ধরনের হিসাব হয়ে থাকে তখন ওইটাকে আমরা বলি কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। ইনশর্ট একটু আপনারা মাথায় রাখিয়েন, যখন আপনারা কোম্পানি ব্যবসায় করতেছেন তখন একটা কথা পড়ছেন, আপনারা নিশ্চয়ই পড়ছেন যে কোম্পানি হলো কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। হ্যাঁ, তার মানে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব দ্বারা কোনো প্রতিষ্ঠানকেই বোঝানো হবে, কোনো প্রতিষ্ঠানকেই বোঝানো হবে। তার মানে কোনো প্রতিষ্ঠানের নামে যখন কোনো হিসাব খোলা হয়ে থাকে তখন ওইটাকে বলা হয় কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। আর প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলতে কি বোঝায়? দেখেন, আমাদের আয় আর ব্যয়বাচক হিসাব কিছু, ব্যয়বাচক হিসাবগুলোকে আমরা কি বলি? নামিক হিসাব, তাই না? আয় বা ব্যয়বাচক হিসাবগুলোকে কি বলি? নামিক হিসাব। এই নামিক হিসাবের পূর্বে, এই নামিক হিসাবের পূর্বে যদি বকেয়া বা অগ্রিম কথাটা উল্লেখ থাকে, কি থাকে? যদি বকেয়া বা অগ্রিম কথাটা উল্লেখ থাকে তখন ওই হিসাবগুলা হয়ে যায় প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। আবার একটু বলি, আয়বাচক বা ব্যয়বাচক হিসাবগুলোকে আমরা কি বলি? নামিক হিসাব। এই নামিক হিসাবের পূর্বে যদি বকেয়া বা অগ্রিম কথাটা উল্লেখ থাকে তাহলে ওই হিসাবগুলা হয়ে যায় প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। কোন পদ্ধতিতে? সনাতন পদ্ধতিতে। তার মানে আয়বাচক হিসাব বা ব্যয়বাচক হিসাবের পূর্বে বকেয়া বা অগ্রিম শব্দটি ব্যবহার করে আমরা কোন ধরনের হিসাব গঠন করি? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব গঠন করি। ওকে, আবার বলি, যদি কোয়েশ্চেন আসে যে কিভাবে আয় বা ব্যয়বাচক শব্দ, আয় বা ব্যয়বাচক হিসাবগুলোকে ব্যক্তিবাচক হিসাবে রূপান্তর করা যায়, আনসার হচ্ছে এদের পূর্বে বকেয়া বা অগ্রিম কথাটা উল্লেখ করে। ওকে, দেখেন এই জিনিসটা ক্লিয়ার কিনা জানান একটু, যে কৃত্রিম প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, সাধারণ ব্যক্তিবাচক হিসাব, এগুলো ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের একটু জানাবেন। ওকে, দেখেন এখানে কোনো কনফিউশন আছে কিনা বা বুঝেন নাই এরকম কিছু আছে কিনা আমাকে একটু জানাবেন। কারো কোনো কনফিউশন থাকলে জানাবেন। ক্লিয়ার? ওকে, তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে
আমরা একটু পরের স্লাইডে যাই। এবার আসি আধুনিক পদ্ধতিতে হিসাব কয় ধরনের। এই স্লাইড এরকম অবস্থা কেন? আচ্ছা আচ্ছা, আধুনিক পদ্ধতিতে হিসাব কয় ধরনের, প্রথম কোশ্চেন আসে যে আধুনিক পদ্ধতিতে হিসাব কয় ধরনের। দেখেন আধুনিক পদ্ধতিতে হিসাব কয় ধরনের বললে আনসার হচ্ছে 5 ধরনের। আধুনিক পদ্ধতিতে হিসাব কয় ধরনের? 5 ধরনের। ঠিক আছে, প্রথমটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, সেকেন্ডটা হচ্ছে দায়বাচক হিসাব, থার্ড হচ্ছে মূলধন হিসাব, ঠিক আছে, ফোর্থ হচ্ছে আয়বাচক, আর হচ্ছে ব্যয়বাচক। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন হয় হচ্ছে আপনাকে একটা উদাহরণ দিয়ে দিবে, বলবে এটা কোন হিসাবের আন্ডারে পড়েছে। ঠিক আছে, তো আমি একটা একটা উদাহরণ দিই, দেখি আপনারা একটু আনসার করবেন যে পাওনাদার কোন ধরনের হিসাব, একটু কমেন্ট করেন। পাওনাদার কোন ধরনের হিসাব, কেন? কারণ এর পরবর্তী পর্যায়ে গেলে এই উদাহরণগুলো একটু কাজ দিবে আপনাদের, একটু আনসার করবেন। পাওনাদার কোন ধরনের হিসাব, পাওনাদার কোন ধরনের হিসাব, একটু কমেন্ট করেন। দায়, থ্যাংক ইউ। দেখি বলেন তাহলে দেনাদার কোন ধরনের হিসাব, দেনাদার বা প্রাপ্য বিল, দেনাদার প্রাপ্য বিল এগুলো কোন ধরনের হিসাব? থ্যাংক ইউ দায়। ওকে, সবাই ক্লিয়ার এটা। ওকে, পাওনাদার হচ্ছে দায়, ওকে আগেই আনসার দিছে। দেনাদার হচ্ছে সম্পদ, ওকে বলে দিলাম একটা সম্পদ হিসাব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অতিরিক্ত মূলধন, মূলধন এগুলো কি? মূলধন, অতিরিক্ত মূলধন এগুলো যদি থাকে তাহলে নাম দেখেই বুঝতেছি আমরা এগুলো হচ্ছে মূলধন হিসাব। ওকে ওকে, যদি এখন বললে বিক্রয় বা সেবায়, এটা কোন ধরনের হিসাব? বিক্রয় বা সেবায় সম্পদ, থ্যাংক ইউ। বিক্রয় বা সেবায় এটা কোন ধরনের হিসাব? বিক্রয় বা সেবায় কোন ধরনের হিসাব? আয় হিসাব, থ্যাংক ইউ। আচ্ছা, আর ব্যয়ের মধ্যে অনেক কিছুই আছে, আপনারা বলতে পারেন, তবে দুইটা কমন জিনিস দিচ্ছি। ক্রয় ব্যয়ের মধ্যে পড়বে মজুরি, বেতন, এগুলো সবগুলো হচ্ছে আমার জন্য ব্যয়। ঠিক আছে, তার মানে এই সেকশন থেকে আপনাদের কোয়েশ্চেন হচ্ছে যেই টাইপের কোয়েশ্চেন আসবে যে একটা হিসাব তুলে দিবে, বলবে এটা কোন টাইপের হিসাব। ওকে, সো এই চ্যাপ্টারটার জন্য আপনারা মাথায় রাখবেন যে এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে পড়বেন, বা এই জায়গাগুলো উদাহরণগুলো ভালোভাবে পড়বেন, কারণ এই উদাহরণগুলো প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার আপনাদের কাজ দিবে। রেওয়া মিল বলেন, জাবেদা বলেন, খতিয়ান বলেন, নগদান বই বলেন, আর্থিক বিবরণী বলেন, প্রত্যেকটা জায়গায় আপনাদের কাজ দিবে। ঠিক আছে, তো এর উদাহরণগুলো একটু ভালোভাবে পড়বেন। ওকে, তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি। দেখেন প্রত্যেকটা হিসাবের, এই যে আধুনিক হিসাব বললাম যে 5 প্রকার, এই প্রত্যেকটা হিসাবের বিপরীতে একটা হিসাব থাকে যেগুলোকে আমরা বলি বিপরীত হিসাব। ওকে, তো আমরা এই বিপরীত হিসাব নিয়ে এখন পড়বো। আচ্ছা, আগে হিসাবের জের নিয়ে একটু বলি, সরি এটা মিস হয়ে গেছে, একটু দেখেন। জের স্বাভাবিকভাবে যে সকল হিসাবের ডেবিট জের প্রকাশ করে, একটা কোশ্চেন আসে যে কোন হিসাবগুলোর ডেবিট জের প্রকাশ করে, এইচএসসি তে এমসিকিউ আসছে এগুলো। সম্পত্তি, ব্যয়, উত্তোলন, ক্ষতি বা লোকসান, এগুলো আমরা ডেবিট জের প্রকাশ করে এগুলা। যদি বলে স্বাভাবিকভাবে কোন হিসাবগুলা ক্রেডিট জের প্রকাশ করে, আয়, দায়, মূলধন, মুনাফা, এগুলা ঠিক আছে আমার ক্রেডিট জের প্রকাশ করে। ওকে, তারপর আসেন ব্যয় ক্রেডিট থাকা, মানে এটা অ্যাডমিশনের কোশ্চেন, যে কোশ্চেন আসছে ব্যয় হিসাবের ক্রেডিট জেট থাকা মানে কি। খেয়াল করে দেখেন, ধরেন কথার কথা বেতন, ঠিক আছে, বেতন আপনার জন্য কি ব্যয়, ব্যয় শব্দটা নর্মালি কি ডেবিট। এখন এটাকে যদি ক্রেডিট বানাইতে হয় তাহলে এই শব্দের পূর্বে আপনি কি লাগান? বকেয়া লাগান। দেখেন ব্যয়টা কি হয়ে যাবে? ক্রেডিট। তার মানে ব্যয় হিসাবে ক্রেডিট জেট থাকা মানে কি, ব্যয়টা কি আছে? বকেয়া আছে, যেটা দ্বারা বুঝাই হচ্ছে চলতি দায়। এই সেকশনটা বুঝছেন কিনা জানান, এটা ইম্পর্টেন্ট ছিল।
একটু জানাবেন যে ব্যয় হিসাবে ক্রেডিট জেড থাকা মানে কি, এই বিষয়টা বুঝছেন কিনা আপনারা? ওকে, ঠিক আছে, অর্পিতা দে বসছি। ওকে, বসছি স্যার। ওকে, তাহলে একটু দেখেন, ব্যয় হিসাবে ক্রেডিট জেড থাকা মানে যদি চলতি দায় হয়, তাহলে আয় হিসাবে ডেবিট জেড থাকা মানে কি? দেখেন, আহ এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, এটা বকেয়া হবে না, এটা অগ্রিম হবে। ওকে, হয়তো লিখতে গিয়ে ভুল হয়ে গেছে, এটা অগ্রিম। ঠিক আছে, আই হিসাবে ক্রেডিট জেড না, আই হিসাবে ডেবিট জেড থাকা মানে কি হবে? কোশ্চেনটা হচ্ছে এরকম যে আই হিসাবে ডেবিট জেড থাকা মানে কি, একটু কোশ্চেনটা ঠিক করেন। আই হিসাবে ডেবিট জেড থাকা মানে কি? অগ্রিম না, সরি, বকেয়া, আই ঠিকই আছে। একটু দেখেন, আই হিসাবে এই জায়গায় ভুল হয়েছে, আই হিসাবে ডেবিট জেড থাকা মানে হবে, আই হিসাবে ডেবিট জেড, এটা কারেক্ট আছে। হ্যাঁ, দেখেন, আই হিসেবে ডেবিট জেড থাকা মানে কি? আই নরমালি কি হয়? আই নরমালি হয় ক্রেডিট। এখন আমাকে বলছে আইটাকে কি বানাইতে, ডেবিট বানাইতে। তো যে কোনো একটা আই নিই আমরা, যে কোনো একটা আয়ের মধ্যে আমরা কি নিতে পারি? কোনটা নেওয়া যায়? আমরা ধরে নিলাম সুদ। এটা বিনিয়োগের সুদ, এটা আমার জন্য আয়। কথার কথা, এটা কি? বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ। এটাকে কি বানাইতে বললো? ডেবিট বানাইতে বললো। বিনিয়োগের সুদ তো নর্মালি আমার জন্য আয়, এটা ক্রেডিট হয়। আমাকে বললো যে এটা ডেবিট জের করো। তার মানে এই সুদ শব্দটার পূর্বে, এই বিনিয়োগের সুদ শব্দটার পূর্বে, আয় শব্দটার পূর্বে কি লাগাইতে হবে? বকেয়া। বকেয়া শব্দটা যদি আমরা লাগাই, খেয়াল করেন, তাহলে আয়টা কি হয়ে যাবে? এটা ডেবিট হয়ে যাবে। বকেয়া আয় আমার জন্য কি? চলতি সম্পদ। দেখেন বিষয়টা বুঝছেন কিনা। আপনাকে কোয়েশ্চেনে বললো যে আয় হিসাবের ডেবিট জের প্রদর্শন করো। তো আয় হিসাবের ডেবিট জের যদি আমাকে প্রদর্শন করতে হয়, তো ধরে নেন বিনিয়োগের সুদ আমার জন্য আয়। এই সুদ আয়টা আমার কি থাকে? যদি বকেয়া থেকে যায়, এটা কি হয়ে যাবে? চলতি সম্পদ হয়ে যাবে। দেখেন বুঝছেন কিনা এটা? ঠিক আছে, এই কোয়েশ্চেনটা একটু ঠিক করেন, এটা ক্রেডিট হবে না ভাই, এটা ডেবিট জের হবে। ওকে, যদি কোয়েশ্চেন আসে আই হিসাবে ডেবিট জের দ্বারা কি বোঝানো হয়? বকেয়া আয়। বুঝলাম আমি, এই দুইটাতে যাব। দেখেন এটা বুঝছেন কিনা। ওকে, তাহলে পরের সেকশনে আসি। ডেবিট দ্বারা কি কি হইতে পারে, ক্রেডিট দ্বারা কি কি হইতে পারে? সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, উত্তোলন বাড়লে ডেবিট, আয় কমলে ডেবিট, দায় কমলে ডেবিট হয়ে যায়। মূলধন বাড়লে ডেবিট হয়, দায় বাড়লে ডেবিট হয়, আয় কমলে ক্রেডিট হয়, সম্পত্তি কমলে ক্রেডিট হয়, ব্যয় কমলে ক্রেডিট হয়। ওকে, এটা একটু মাথায় রাখবেন। কোয়েশ্চেন আসে যে কখন ডেবিট কখন ক্রেডিট, সম্পত্তি বাড়লে ডেবিট হয় কি ক্রেডিট হয়, এগুলা এখন তেমন খুব একটা আসে না, আগে আসতো এই জিনিসগুলা, তেমন একটা আসে না। ঠিক আছে, তো বাট এই দুইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুইটা একটু দেখবেন, এইগুলো অ্যাডমিশন কোশ্চেন, এই দুইটাই। তো আমি পরের সেকশনে যাই, যেটা নিয়ে বলতেছিলাম যে বিপরীত হিসাব। তো প্রত্যেকটা হিসাবের বিপরীতে আরেকটা হিসাব থাকে, যেগুলোকে আমরা বিপরীত হিসাব বলে। তো এভাবে বললে তো আসলে পরীক্ষায় হয় না, পরীক্ষায় আমাদেরকে ডেফিনেশন লিখতে দেয় এবং ফর্মাল ওয়েতে আমাদের লিখতে হয়। হ্যাঁ, যে হিসাব তার সংশ্লিষ্ট হিসাবের জেরকে হ্রাস করে তাকে বিপরীত হিসাব বলে। একটু লিখে নেন, যে হিসাব তার সংশ্লিষ্ট হিসাবের জেরকে হ্রাস করে তাকে বিপরীত হিসাব বলে। আমি লিখে দিচ্ছি, একটু দেখেন। যে হিসাব তার সংশ্লিষ্ট হিসাবের জেরকে হ্রাস করে তাকে বিপরীত হিসাব বলে। যে হিসাব তার সংশ্লিষ্ট হিসাবে জেরকে হ্রাস করে তাকে আমরা কি বলি? বিপরীত হিসাব বলি। ওকে, তো এই বিপরীত হিসাব যদি 5 ধরনের হয়ে থাকে, বিপরীত হিসাবও নিশ্চয়ই 5 ধরনেরই হবে।
তো আমরা একটু দেখবো যে এই 5 ধরনের বিপরীত হিসাব কি, আর এখান থেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কি আসে। মাথায় রাখবেন এখান থেকে 2 ক্যাটাগরি কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে হয় আপনাকে উদাহরণ দিয়ে দিবে, বলবে যে এটা কোন হিসাবের আন্ডারে পড়ছে, কোন ধরনের বিপরীত হিসাবের আন্ডারে পড়ছে, আরেকটা যে এটা কোন উদ্ধৃত বা কোন জের প্রকাশ করে। ওকে, তো আমরা একটু আবার প্রথম থেকে দেখি যে আমাদের বিপরীত হিসাব হচ্ছে 5 ধরনের। কোয়েশ্চেন যদি আসে বিপরীত হিসাব কয় ধরনের, বিপরীত হিসাব হচ্ছে 5 ধরনের। বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্ব, বিপরীত আয়, বিপরীত ব্যয়। ওকে, তো বিপরীত হিসাব প্রথম কোশ্চেন, বিপরীত হিসাব কয় ধরনের, 5 ধরনের। এবার আমরা এগুলো একটু অ্যানালাইসিস করব, সবাই একটু মনোযোগ দিবেন। দেখেন বিপরীত সম্পত্তি, প্রথম উদাহরণ কি দিল, অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতি না বলে পুঞ্জীভূত অবচয়ও বলতে পারে। খেয়াল করে দেখেন এই যে অবচয় সঞ্চিতি, এই যে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় আমরা সম্পদ থেকে বাদ দিয়ে দেখাই। আমরা সম্পদ থেকে বাদ দিয়ে দেখাই। কোন সম্পদ থেকে? স্থায়ী সম্পদ থেকে আমরা পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতিটা মাইনাস করে দেখাই। তার মানে এই অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় আমার সম্পদের পরিমাণ হ্রাস করে ফেলতেছে। তাহলে সম্পদের পরিমাণ যে হিসাব হ্রাস করতেছে ওইটাই হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। ওকে, তো প্রথমটা গেল। সেকেন্ডটাতে আসি, দেনাদারের বাট্টা সঞ্চিতি। দেনাদার, এই যে আপনারা আমিল করতেন যে সকল ধরনের সঞ্চিতি ও তহবিল ক্রেডিট এক্সেপ্ট দেনাদারের বাট্টা, সরি এক্সেপ্ট পাওনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। দেনাদারের বাট্টা সঞ্চিতি আপনারা ক্রেডিট করতেন, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি ক্রেডিট করতেন। কেন ক্রেডিট করতেন? দেখেন, কারণ দেনাদারের বাট্টা সঞ্চিতি আমরা দেনাদার থেকে মাইনাস করি, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি আমরা প্রাপ্য বিল থেকে মাইনাস করি। এটা দেনাদারের পরিমাণ কমিয়ে ফেলতেছে, এটা প্রাপ্য বিলের পরিমাণ কমিয়ে ফেলতেছে। দুইটাই হচ্ছে আমার জন্য সম্পদ। যেই হিসাব সম্পদের পরিমাণ হ্রাস করে ওটাকে বলা হয় বিপরীত সম্পদ হিসাব। এ কারণে এই দেনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি আমরা ক্রেডিট দিকে বসাই, কারণ বিপরীত সম্পদ যদি ডেবিট হয় বিপরীত সম্পদ হবে ক্রেডিট। ঠিক আছে, তার মানে বিপরীত সম্পদ দ্বারা বোঝায় হচ্ছে সম্পদ হ্রাস। কুঋণ সঞ্চিতি সব থেকে ইম্পর্টেন্ট। দেখেন কুঋণ সঞ্চিতি নিয়ে কিছু কথাবার্তা বলি। আমাকে আগে বলেন যে কুঋণ সঞ্চিতি কয় ধরনের হইতে পারে? কুঋণ সঞ্চিতি হতে পারে 2 ধরনের। বিষয়টা বুঝেন ভাই, একটু মনোযোগ দেন এই জায়গায়। কুঋণ সঞ্চিতি হইতে পারে 2 ধরনের, একটা হচ্ছে পুরাতন কুঋণ সঞ্চিতি, পুরাতন কুঋণ সঞ্চিতি, আর একটা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি। খুব ভালোভাবে খেয়াল করেন কুঋণ সঞ্চিতিটা একটু খেয়াল করেন যে কুঋণ সঞ্চিতি হইতে পারে কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে পুরাতন কুঋণ সঞ্চিতি আর একটা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি। তো খেয়াল করে দেখেন নতুন কুঋণ সঞ্চিতি আমরা দেনাদার থেকে বাদ দিই, দেনাদার থেকে বাদ দিই, আর পুরাতন কুঋণ সঞ্চিতি আমরা কুঋণ থেকে বাদ দিই, কুঋণ থেকে বাদ দিই। তো যেটা আমরা কুঋণ থেকে বাদ দিই ওইটা হচ্ছে আমার জন্য বিপরীত ব্যয়, বিপরীত ব্যয়। আর যেটা আমরা দেনাদার থেকে বাদ দিই ওইটা হচ্ছে আমার জন্য বিপরীত সম্পদ। ক্লিয়ার কিনা এতটুকু বলেন। যে কুঋণ সঞ্চিতি 2 ধরনের, একটা হচ্ছে পুরাতন কুঋণ সঞ্চিতি আর একটা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি। পুরাতন কুঋণ সঞ্চিতি আমরা কুঋণ থেকে বাদ দিই, যেহেতু কুঋণ আমার জন্য ব্যয় আর কুঋণ থেকে আমি বাদ দিয়ে দেখাচ্ছি, এই কারণে পুরাতন কুঋণ সঞ্চিতি হচ্ছে আমার জন্য বিপরীত ব্যয়। আরেকটা কুঋণ সঞ্চিতি আছে যেটা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি, এটা আমরা দেনাদার থেকে বাদ দিই, যেহেতু দেনাদার আমার জন্য সম্পদ, সম্পদ থেকে আমি বাদ দিয়ে দেখাচ্ছি, তাই বলে সম্পদের পরিমাণ কমে যাচ্ছে, এই কারণে নতুন কুঋণ সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পদ। এতটুকু ক্লিয়ার কিনা একটু জানান। ওকে, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, একটা ক্রিটিক্যাল কোশ্চেন একটু আসেন। আপনাকে নতুন বা পুরাতন কিছুই বলেনি, আপনাকে বলল শুধু কুঋণ সঞ্চিতি কোন ধরনের হিসাব, একটু আনসার করেন যে আনসার এটার কি হবে। আপনাকে যদি বলে যে শুধু কুঋণ সঞ্চিতি, কিছুই বলে নাই, নতুন বলে নাই, পুরাতনও বলে নাই, আপনি কি আনসার দিবেন? এটা কোন ধরনের হিসাব? যদি ক্লিয়ার হয়ে থাকে এটা আনসার করেন দেখি একটু। এই কনফিউশনটা অনেক সময় হয়ে থাকে, এটা ক্লিয়ার করি একটু। যদি নতুন পুরাতন কিছুই না বলে, শুধু বলে কুঋণ সঞ্চিতি, এটা কোন ধরনের হিসাব হবে? ভাই আপনারা কাইন্ডলি একটু সবাই শেয়ার দেন এটা, কারণ আজকেও একটা প্রাইজের ব্যবস্থা করা হইতে পারে।
সো সবাই একটু শেয়ার দিয়ে রাখেন, ঠিক আছে? আর ক্লাসটা ইম্পর্টেন্ট, সবার যতটুকু পৌঁছানো যায় আর কি, সবাই পর্যন্ত। একটু এটা আনসার করেন যে কুরিন সঞ্চিতি কোন ধরনের হিসাব হবে, যদি আগে পিছে কিছুই না বলে। বিপরীত বই হিসাব মানে বিপরীত হিসাব তো বুঝলাম, কোন ধরনের বিপরীত হিসাব? বিপরীত সম্পদ হবে না বিপরীত ব্যয় হবে? ইয়েস, অর্পিতাদেশ বিপরীত সম্পদ হিসাব হবে। যদি এটার আগে কোনো কিছু উল্লেখ না থাকে নতুন পুরাতন, তাহলে মাথায় রাখবেন এটা নতুন কুরিন সঞ্চিতি ধরে বিপরীত সম্পদ হিসাব গণ্য হবে। ওকে, ক্লিয়ার কিনা বলেন? তার মানে আমাকে প্রশ্নে যদি শুধু কুরিন সঞ্চিতি বলে বিপরীত সম্পদ, নতুন কুরিন সঞ্চিতি বললে বিপরীত সম্পদ, পুরাতন কুরিন সঞ্চিতি বললে বিপরীত ব্যয়ে যাবে। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেন আসি, বিপরীত দায়। দেখেন, দায়ের বিপরীতে যেগুলা বসে, অর্থাৎ দায়ের পরিমাণ যেগুলা হ্রাস করে, ওগুলা হচ্ছে বিপরীত দায়। প্রথমে আসি যে আমাদেরকে বলেছে কি বন্ড বা ঋণপত্রের অবহার। বন্ড বা ঋণপত্রের অবহার আমরা বন্ড বা ঋণপত্র থেকে মাইনাস করে দেখাই, বাদ দিয়ে দেখাই। তার মানে বন্ড, এই যে অবহার, বন্ড বা ঋণপত্রের অবহার, এটা বন্ড বা ঋণপত্রের ভ্যালুটাকে কমিয়ে ফেলে, অর্থাৎ দায়ের পরিমাণটাকে হ্রাস করে ফেলে। আর যেটা দায়ের পরিমাণ হ্রাস করে ওইটা হচ্ছে বিপরীত দায়। এই যে আপনারা বলতেন যে সকল ধরনের সঞ্চিতি ও তহবিল ক্রেডিট এক্সেপ্ট পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। কেন? কারণ পাওনাদারের বাট্টা সঞ্চিতিও বিপরীত দায়, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতিও বিপরীত দায়। পাওনাদারের বাট্টা সঞ্চিতি আমরা পাওনাদার থেকে মাইনাস করি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি আমরা প্রদেয় বিল থেকে মাইনাস করে দেখাই। দুইটাই আমার জন্য দায় এবং দুইটাই আমার দায়ের পরিমাণ কি করে? পাওনাদারের বাট্টা সঞ্চিতি পাওনাদারের পরিমাণ হ্রাস করে, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি প্রদেয় বিলের পরিমাণ হ্রাস করে, অর্থাৎ দায়ের পরিমাণ হ্রাস করে। এ কারণে এগুলা হচ্ছে আমার জন্য বিপরীত দায় হিসাব। আচ্ছা, এই দুইটা একটু ক্লিয়ার কিনা বলবেন, যে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি আর ঋণপত্রের অবহার, তিনটাই অ্যাডমিশনে আসছে। একটু ক্লিয়ার করেন এটা ক্লিয়ার কিনা এই তিনটা। ওকে, তাহলে পরেরটাতে আসি আমরা, যদি ক্লিয়ার হয় এটা। পরেরটা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, অর্থাৎ যে হিসাবগুলো আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বা মূলধনের পরিমাণ কমিয়ে ফেলে। তো মূলধনের পরিমাণ কমে কিভাবে? উত্তোলন করলে। নর্মালি এই উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, এই তিনটার সাথে আমরা পরিচিত, ঠিক আছে? কিন্তু যেটা অ্যাডভান্স লেভেলের একটু, এটা মাথায় রাখেন, লভ্যাংশ কিন্তু আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমিয়ে ফেলে, ঠিক আছে? লভ্যাংশ আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমিয়ে ফেলে। তো লভ্যাংশ আমার জন্য কি? বিপরীত মালিকানা সত্ত্ব। আরো একটা আছে, এটা একটু লিখে নেন, এখানে আসে নাই কোনো কারণে, সেটা হলো ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক, ঠিক আছে? ট্রেজারি স্টকও আমার বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, কারণ এটা আমরা মূলধন থেকে বাদ দিয়ে লেখাই। লিপিকা দাস শেয়ার করেছেন, থ্যাংক ইউ। ঠিক আছে, একটু মাথায় রাখবেন, এটার সাথে ট্রেজারি স্টকটাও একটু লিখে নিন, এটাও আমার জন্য বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। আচ্ছা, এরপর আসি বিপরীত আয়, অর্থাৎ যেই হিসাবগুলো আমার আয়ের পরিমাণ হ্রাস করে। এখন বিক্রয় বাট্টা, বিক্রয় যদি আয় হয়, বিক্রয় বাট্টা বিক্রয়ের পরিমাণ কমিয়ে ফেলে, কারণ বিক্রয় বাট্টাটা আমরা বিক্রয় থেকে মাইনাস করে দেখাই, বিক্রয় ফেরতও আমরা বিক্রয় থেকে মাইনাস করে দেখাই। এখন বিক্রয় যদি আয় হয়, তাহলে এই বিক্রয় বাট্টা, এই বিক্রয় ফেরত কোন ধরনের হিসাব হবে? বিপরীত আয় হিসাব। ওকে, আচ্ছা। আর বিপরীত ব্যয় হিসাব কোনগুলা? ক্রয় বাট্টা, ক্রয় ফেরত, কারণ এগুলো ক্রয় থেকে আমরা কি করে দেখাই? মাইনাস করে দেখাই। এ কারণে এটার একটা স্ক্রিনশট নেন ভাই, যাতে এগুলাই আসছে পরীক্ষায়, হ্যাঁ, এর বাইরে কিছু আসবে না বিপরীত হিসাব থেকে। এগুলার একটা স্ক্রিনশট নেন।
আছে, এগুলো একটু একটা স্ক্রিনশট নেন এটার। সরি, এতটুকু ক্লিয়ার কিনা বলেন, এরপর এমসিকিউতে যাব, তারপর বোঝা যাবে। ঠিক আছে, তার মধ্যে এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই কুড়িন সঞ্চিতি, উত্তোলন, লভ্যাংশ, আয়কর, বিপরীত মালিকানা সত্ত্বটা ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, বিপরীত সম্পদ, বিপরীত মালিকানা সত্ত্ব, এই দুইটা ইম্পর্টেন্ট বেশি, একটু মাথায় রাখেন। আমি কি পরের টপিকে যেতে পারবো, বুঝছেন এটা? আমি পরের টপিকে যাব, একটু ক্লিয়ার কিনা জানাবেন। ওকে, তাহলে আমরা পরের টপিকে যাই। দেখি আনসার করেন, আনসার করেন দেখি এটা কি আনসার হবে। ব্যক্তিবাচক হিসাবে ডেবিট জেড দ্বারা কি প্রকাশ করা হয়, একটু আনসার করেন সবাই। ব্যক্তিবাচক হিসাবে ডেবিট জেড দ্বারা কি প্রকাশ করা হয়? ব্যক্তিবাচক হিসাবে ডেবিট জেড দ্বারা কি প্রকাশ করা হয় দেখি। একজন লিখছেন দেনাদার, আর কেউ? দেনাদার, দেনাদার, দেনাদার। ওকে, 3। আচ্ছা, আপনারা সবাই কারেক্ট। ব্যক্তিবাচক হিসাবে ডেবিট জেড দ্বারা প্রকাশ করা হয় দেনাদার। ঠিক আছে, কি রে, ব্যক্তিবাচক হিসাবে ডেবিট জেড দ্বারা প্রকাশ করা হয় দেনাদার। এখন দেখেন, ব্যক্তিবাচক হিসাবে ডেবিট জেড দ্বারা প্রকাশ করা হয় দেনাদার, এটা আনসার রাইট। ওকে, এখন অপশনে যদি দেনাদার না থাকতো, বাকি 3টা অপশন থেকে আমাকে চুজ করতে হতো। আমি কিন্তু বকেয়া আয়ও চুজ করতে পারতাম, কারণ এই বকেয়া এটা আমার জন্য কোন ধরনের হিসাব? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। কিন্তু যখন আমাকে, যেহেতু এটা স্পেসিফিক করে দেয় নাই, আমাকে জাস্ট বলছে ব্যক্তিবাচক হিসাব, তো আমরা জানি ব্যক্তিবাচক হিসাবে 2টা ক্যাটাগরি আছে, একটা দেনাদার, একটা পাওনাদার, এই কারণে আমরা আনসার চুজ করছি দেনাদার। ক্লিয়ার কিনা একটু জানাবেন। যদি অপশনে দেনাদার আনসার না থাকতো, তখন আমাকে অ্যাকচুয়ালি প্রশ্ন করা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব কোনটা। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? একটু ক্রিটিক্যাল কোশ্চেন ছিল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, বুঝতে পারছেন এটা? ওকে, পরেরটাতে যাই। দেখি এটা আনসার করেন, দেখি কে পারে এটা। আজকে যতগুলো এমসিকিউ আছে তার মধ্যে সব থেকে কঠিন এমসিকিউ এটা। দেখি আনসার করেন। একটি কোম্পানি প্রতি বছর যে আয়কর প্রদান করে, সে আয়কর কোন ধরনের হিসাব বলে বিবেচিত? যদি ক্লাস মনোযোগ সহকারে করে থাকেন, বুঝে থাকেন, তাহলে পারবেন। দেখি এটা একটু আনসার করেন। একটি কোম্পানি প্রতি বছর যে আয়কর প্রদান করে, সে আয়কর কোন ধরনের হিসাব? সবাই একটু কমেন্ট করেন দেখি। সুব্রতা সেন, থ্যাংক ইউ মম। একটি কোম্পানি প্রতি বছর যে আয়কর প্রদান করে, সে আয়কর কোন ধরনের হিসাব? সবাই আনসার করেন, তারপরে আনসার দিব সবাই। তো দেখি আনসার খ খ খ খ খ। আনসার খ, সবাই পারতেছেন। বিপরীত মালিকানা সত্ত্ব। আচ্ছা,
একটু আগে আমরা একটা হিসাব করছি যেখানে ছিল আয়কর কোন ধরনের হিসাব, আয়কর বিপরীত বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, ঠিক আছে। তো একটু চিন্তা করি, যখন শুধু আয়কর বলল, আগে পিছে কিছুই বলে নাই, তখন এই আয়করটা আমরা মূলধন থেকে মূলধন থেকে মূলধন থেকে বাদ দিয়ে দেখাই, কারেক্ট। কিন্তু কোম্পানির আয়কর কি আমরা মূলধন থেকে বাদ দিয়ে দেখাই? কোম্পানির আয়কর আমরা মূলধন থেকে বাদ নেই। ইয়েস, তানভীর ইসলাম, কারেক্ট, নামিক হিসাব, ঠিক আছে। কোম্পানির আয়কর আমরা কখনোই মূলধন থেকে বাদ দিয়ে দেখাই না, এটা আমরা বিশদ আয় বিবরণীতে আয় থেকে বাদ দিয়ে দেখাই। খুব ভালোভাবে খেয়াল করেন, কোম্পানি যে আয়কর প্রদান করে ওইটা কোম্পানির নিট আয় নির্ণয়ের ক্ষেত্রে, মানে হচ্ছে কর পূর্ব নিট আয়, কর পূর্ব নিট আয় থেকে ওই যে আয়কর এটা বাদ দেয়, তাই না? তার মানে আয় থেকে বাদ দিচ্ছে, তার মানে এটা কোন ধরনের হিসাব, সরি একটু ইয়া হচ্ছে, নিট আয় থেকে আমরা মাইনাস করি। একটু দেখেন, এটা বিপরীত আয় হিসাব হবে, ঠিক আছে, কারণ এটা নিট আয় থেকে মাইনাস করে, সরি একটু ঠিক করেন, এটা বিপরীত আয় হিসাব করেন, ঠিক আছে। আচ্ছা, নামিক হিসাব ওয়াই, না নামিক হিসাব হবে না, একটু একটু জিনিসটা ক্লিয়ার করেন। দেখেন যে কর পূর্ব, দেখেন কোম্পানির যে আয়টা আছে এটা কর পূর্ব যে নিট আয় থাকে ওইটা থেকে আমরা কর বাদ দিই, কর বলতে আয়কর বাদ দিই, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আয়ের পরিমাণটাকে কি করে ফেলে, কমিয়ে ফেলে, তার মানে এটা বিপরীত আয় হিসাব হবে। ওকে, এটা একটু খেয়াল করে দেন, ঠিক আছে। যদি আমি এটা এক মালিকানা ব্যবসায় হইতো, এক মালিকানা ব্যবসায় যদি হইতো, তখন আমি এটা মূলধন থেকে বাদ দিতাম, খুব ভালোভাবে খেয়াল করেন, তখন আমি এটা মূলধন থেকে আমি মাইনাস করতাম। কিন্তু যখন কোম্পানির বিষয় আসে, তখন এটা আমি কিন্তু কর পূর্ব আয় থেকে মাইনাস করি, যেটা আয়ের পরিমাণ কমিয়ে ফেলে, ঠিক আছে। তখন সেই ক্ষেত্রে আমাকে বিপরীত আয় ধরে যেতে হবে, ঠিক আছে। দেখেন বিষয়টা বুঝছেন কিনা। আবার একটু আসি, দেখেন এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে আয়কর আমরা মূলধন থেকে বাদ দিই, ঠিক আছে। আর কোম্পানির ক্ষেত্রে এই আয়কর আমরা নিট মানে হচ্ছে কর পূর্ব নিট আয়, কর পূর্ব নিট আয় থেকে আয়করটা কি করি, মাইনাস করি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা বিপরীত আয় হিসাব বসাইতে পারি, ঠিক আছে। ওকে, দেখেন বিষয়টা ক্লিয়ার করেন, বুঝছা, ওকে, এটা বিপরীত আয় বসাবেন। তো একটু দেখবেন যে কোম্পানি বলছে না এক মালিকানা ব্যবসায়ী বলছে, ঠিক আছে। কোম্পানি না বলে এক মালিকানা বললে তখন আসতে হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, ঠিক আছে। ওকে, আসেন দেখেন এটা বুঝছেন কিনা, আমি কি পরবর্তী স্টেপে যাব কিনা, পরবর্তী পরে কি আছে, আজকে অনেকগুলো টপিক। ওকে, পরের স্টেপে আসেন। দেখেন সম্পদ, ও আসেন এটা দেখি একটু আনসার করেন তো, সম্পদের উপর অধিকারকে কি বলে? 9-10 দেখে পড়ে আসতেছেন, সম্পত্তির উপর অধিকারকে কি বলে? সরি, মা, সম্পত্তির উপর অধিকারকে কি বলে? একটু আসেন, শেষ করেন।
এই কোশ্চেনটা একটু আনসার করেন। সম্পদের উপর তৃতীয় পক্ষের অধিকারকে বা দাবিকে কি বলে? সবাই একটু কমেন্ট করে সম্পত্তির উপর তৃতীয় পক্ষের অধিকারকে কি বলে? আচ্ছা দেখেন, আমরা যেটা পড়ে আসছি সেটা হলো সম্পত্তির উপর মালিকের অধিকার। সম্পত্তির উপর মালিকের অধিকারকে বলা হয় মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এখন একটা ব্যবসায় দুইটা তিনটা পক্ষ থাকতে পারে। প্রথম পক্ষ ব্যবসায়ী নিজে, দ্বিতীয় পক্ষ মালিক, আর তৃতীয় পক্ষ ব্যবসায়ের বাইরের লোক, মানে হচ্ছে পাওনাদার। ঠিক আছে, পাওনাদার দেনাদার। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন, সম্পত্তির উপর তৃতীয় পক্ষের যে অধিকারটা থাকে ওদেরকে পাওনাদার বলে, আর পাওনাদার হচ্ছে ব্যবসায়ের জন্য দায়ী। এই কারণে আনসার হবে দায়ী। এটা মালিকানা সত্ত্ব না। সম্পত্তির উপর মালিকের অধিকার যদি হইতো তাহলে হতো মালিকানা সত্ত্ব। তৃতীয় পক্ষের অধিকার মানে হচ্ছে পাওনাদার। ঠিক আছে, তার মানে দায়ী। ক্লিয়ার কিনা বলেন এটা? সম্পত্তির উপর তৃতীয় পক্ষের অধিকারকে দায়ী বলে। ওকে, ঠিক আছে, আমরা পরের স্টেপ যাই। দেখি এটা আনসার করেন। এটা না পারলে কেমনে, এটা আনসার করেন দেখি। তেইশ নাম্বারটা আনসার করেন। তেইশ নাম্বারটা একটু আনসার করেন দেখি। হিসাবে জের কত প্রকার? এটা না পারলে কেমনে ভাই? আপনারা এটাও একটু লিখিয়েন যে কি কি, যে কত প্রকার, এটা তো পারবেন, কি কি এটা একটু লিখিয়েন। হিসাবে জের কত প্রকার দেখি বলেন। হিসাবের জের 5 প্রকার। কেমনে হয়? হিসাবের জের 2 প্রকার। মোহাম্মদ হাসানুজ্জামান সিদ্দিক দিলা 5 প্রকার। কেমনে হয়? 5 প্রকার না, 5 প্রকার না, 2 প্রকার। কি কি লেখেন? 5 প্রকার কেমনে রিয়া? সবাই 5 প্রকার? আচ্ছা, 2 প্রকার দেখেন। যারা 2 প্রকার বলছেন আগে ওইটাতে আসি, আর যারা 5 প্রকার বলছেন আগে ওইটাতে আসি। প্রথম কথা হচ্ছে 5 প্রকার না। কোয়েশ্চেন ছিল হচ্ছে বিপরীত হিসাব কয় ধরনের, ওইটা হচ্ছে 5 প্রকার। এখানে বলছে হিসাবের জের। এবার আসি যারা 2 প্রকার বলছেন, তারা বলতে যাচ্ছেন ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। কিন্তু আনসার 2ও না, আনসার হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, একটু জেনে রাখেন কি কি। ডেবিট জের, ক্রেডিট জের, শূন্য জের। ঠিক আছে, হিসাবের জের 3 প্রকার। দেখেন ক্লিয়ার কিনা। হিসাবের জের 3 প্রকার: ডেবিট জের, ক্রেডিট জের, শূন্য জের। ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, জিরো ব্যালেন্স বা নীল ব্যালেন্স বলো এটাকে। ঠিক আছে, হিসাবের জের 3 প্রকার: ডেবিট জের, ক্রেডিট জের, শূন্য জের। ঠিক আছে,
তিন প্রকার, এটা একটু কারেক্ট করেন। হিসাবের জের তিন প্রকার। কিভাবে? ডেবিট জের কখন হয়? যখন ডেবিট ক্রেডিট থেকে বড় হয় তখন ডেবিট জের। ক্রেডিট জের কখন হয়? যখন ক্রেডিট ডেবিট থেকে বড় হয় তখন ক্রেডিট জের। যদি দুইটাই সমান হয় তখন তো জিরো হবে, তাই না? এই কারণে এটা হচ্ছে শূন্য জের বা নীল ব্যালেন্স। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা এটা বলেন। এটা বুঝছেন কিনা বলেন, একটু মুছি আগে। ক্লিয়ার? ওকে, পরের টপিকে যাই। হিসাব সমীকরণ, আসেন। কোথায় গেল? ওকে, আসে হিসাব সমীকরণ। আগে দেখেন প্রথম কোয়েশ্চেন যেটা আসে, এগুলো উপরের লাইনগুলো আপনারা পড়ে নেবেন, আমি স্লাইড দিয়ে দিব। প্রথম জিনিস যেটা আসে হিসাব সমীকরণের মধ্যে, মৌলিক হিসাব সমীকরণ কোনটি? মৌলিক হিসাব সমীকরণ কোনটি? ওকে, দেখেন একটু মৌলিক হিসাব সমীকরণ কোনটি। মৌলিক হিসাব সমীকরণ ইকুয়াল টু এল প্লাস ওই। ঠিক আছে, এই যে লিখলাম এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটা মৌলিক হিসাব সমীকরণ। এটাকে আরো একভাবে প্রকাশ করা যায়, এ ইকুয়াল টু এল প্লাস পি দিয়ে প্রকাশ করা যায়, এ ইকুয়াল টু এল প্লাস পিই দিয়ে প্রকাশ করা যায়, এ ইকুয়াল টু এল প্লাস এসি দিয়ে প্রকাশ করা যায়। সো ওই মানে ওনার সিকিউরিটি, পি মানে প্রোপ্রাইটরশিপ, পি মানে পার্টনার সিকিউরিটি, এসি মানে হচ্ছে শেয়ার হোল্ডার সিকিউরিটি। এটা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য, এটা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে ইউজ হয় আর কি। হ্যাঁ, তো এগুলো সবগুলোই হচ্ছে হিসাব সমীকরণের মৌলিক রূপ। ঠিক আছে, তো কোশ্চেন যদি আসে হিসাব সমীকরণের মৌলিক রূপ কোনটি, আনসার হচ্ছে এগুলোর মধ্যে থেকেই পড়বে। হ্যাঁ, এবার আসেন এখান থেকে আর যে যে এমসিকিউ গুলা কোশ্চেন আসে সেটা হচ্ছে হিসাব সমীকরণের ভিত্তি কি। প্রথমে আসি, হিসাব সমীকরণের ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। ঠিক আছে, আবার আনসার অনেক জায়গায় দিছে লেনদেন। এখন আসি কখন আমি এই দুইটার মধ্যে কোনটা ইউজ করব। যতক্ষণ পর্যন্ত বলবে হিসাব সমীকরণের ভিত্তি কি, হিসাব সমীকরণের ভিত্তি কি, ঠিক আছে, তো একটু মনে করে দেখেন হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, দুই তরফা দাখিলা পদ্ধতি দেখাইছি। এখন অপশনে যদি আমার এই দুই তরফা দাখিলা পদ্ধতি না থাকে, সেক্ষেত্রে যদি অপশনে আমার লেনদেন থাকে, আনসার লেনদেন দেখাবেন। দেখেন বিষয়টা বুঝছেন কিনা। ঠিক আছে, অপশনে যদি দুই তরফা দাখিলা পদ্ধতি না থাকে, লেনদেন থাকে, তখন লেনদেন দেখাবে। ওকে, ঠিক আছে, এবার আসেন প্রতিটি লেনদেন প্রভাবিত করে কাকে? হিসাব সমীকরণকে। ঠিক আছে, কোশ্চেন এটা আসে হিসাব সমীকরণকে। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম। এরপর আসেন হিসাব সমীকরণের উপাদান। উপাদান বলতে অ্যাকচুয়ালি মূল উপাদান বললো। ঠিক আছে, মূল উপাদান হচ্ছে লেনদেন, কিন্তু এই হিসাব সমীকরণে মোট উপাদান কয়টি যদি কোশ্চেন আসে? মৌলিক হিসাব সমীকরণে মোট উপাদান হচ্ছে তিনটি মৌলিকের ক্ষেত্রে। আবার বলি, মৌলিক হিসাব সমীকরণের ক্ষেত্রে মোট উপাদান হচ্ছে তিনটা। কি কি? একটা হচ্ছে এ, একটা এল, আর একটা হচ্ছে ওই বা পি যেটাই বলে। কিন্তু এখন চিন্তা করে দেখেন, যদি আপনাকে কোশ্চেনটা এভাবে বলে যে বর্ধিত হিসাব সমীকরণের মূল উপাদান বা মোট উপাদান কয়টি? এ, এল, সি, আই, ই, টোটাল কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, যদি বলে যে হিসাব সমীকরণের মোট উপাদান কয়টি, হিসাব সমীকরণের মোট উপাদান কয়টি, কিছুই বলে নাই, তখন আপনাকে বুঝাইতেছে হচ্ছে মৌলিক হিসাব সমীকরণের মোট উপাদান কয়টি, আনসার হচ্ছে তিনটা। আর যদি বলে যে এভাবে স্পেসিফিক করে দেয় যে বর্ধিত হিসাব সমীকরণের মোট উপাদান কয়টি, তখন আনসার হচ্ছে পাঁচটা। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা একটু বলবেন উপাদানের জিনিসটা। যে হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে লেনদেন। আবার যদি কোশ্চেন করে মোট উপাদান কয়টা, তাহলে তিনটা, কারণ মৌলিক হিসাব সমীকরণে ইকুয়াল টু এল প্লাস ওই এর মধ্যে এ, এল আর ই, ওই বা ই থাকে তিনটা। আর যদি আপনাকে স্পেসিফিক করে দেয় বর্ধিত হিসাব সমীকরণে কয়টা, তখন সেই ক্ষেত্রে হবে
5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা যাবে। ক্লিয়ার? এরপর আসেন, উদ্ধৃতপত্রের সাংকেতিক রূপ কি? দেখেন, উদ্ধৃতপত্রের সাংকেতিক রূপ ইটসেলফ হচ্ছে হিসাব সমীকরণ। কারণ দেখেন a ইকুয়াল টু l প্লাস ওই, এটাই হচ্ছে উদ্ধৃতপত্রের সাংকেতিক রূপ। কেন? কারণ দেখেন উদ্ধৃতপত্র বলে কি মোট সম্পদ সমান মোট দায় যোগ মালিকানা সত্ত্ব। এই কারণে এটাকে উদ্ধৃতপত্রের কি বলে, সাংকেতিক রূপও বলা হয়। এতটুকু বুঝছেন কিনা আমাকে জানান। ক্লিয়ার? ওকে, পরেরটাতে আসি। হিসাব সমীকরণের প্রায়োগিক রূপ কি? হিসাব সমীকরণের প্রায়োগিক রূপ হলো উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থা বিবরণী। ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণী। ক্লিয়ার? পরে কোয়েশ্চেন করলে হিসাব সমীকরণ একটি নির্দিষ্ট সময় বিন্দুতে কারবারের কি প্রদর্শন করে? আর্থিক অবস্থার চিত্র প্রদর্শন করে। দেখেন, মৌলিক হিসাব সমীকরণ কোনটি আমরা পড়ে আসছি, ইকুয়াল টু এল প্লাস ওই। আর হিসাব সমীকরণে বর্ধিত রূপ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আই মাইনাস সি, এটাও করতে পারি, অথবা ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ডি মাইনাস সি, সেম জিনিস আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দুইটাই কারেক্ট, কোনোটাই ভুল নেই। ক্লিয়ার এতটুকু? আমি কি পরের স্টেপে যাব? কারণ অনেকগুলো ম্যাথ করতে হবে। এতটুকু বুঝছেন কিনা? ওকে, তাহলে আমি পরের স্টেপে যাই। আসেন, এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এগুলো আপনারা আগেও করছেন। আপনাদের প্রথম ম্যাথ আসতে পারে এভাবে যে একটা লেনদেন দিয়ে দিবে, বলবে এটা হিসাব সমীকরণের কোন কোন উপাদান চেঞ্জ করছে। ঠিক আছে, তার আগে একটু জেনে নেন যে লেনদেন তথা হিসাব সমীকরণের পরিবর্তন হচ্ছে দুই ধরনের। লেনদেন তথা হিসাব সমীকরণের পরিবর্তন, একটু মনোযোগ দেন এই জায়গায়। লেনদেন তথা হিসাব সমীকরণের পরিবর্তন হচ্ছে দুই ধরনের। এই দুই ধরনের গুলা কি কি আমরা এটা একটু জানবো। প্রথম যেটা পরিবর্তন সেটা হচ্ছে কথার কথা, সেটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ঠিক আছে, আরেকটা পরিবর্তন আছে যেটাকে আমরা বলি নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। ঠিক আছে, এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই কখন কাঠামোগত পরিবর্তন হয় আর কখন নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন হয়। সো দেখেন, যখন এই যে সমান চিহ্ন এ ইকুয়াল টু এল প্লাস ওই, এই যে মাঝখানে একটা সমান চিহ্ন আছে, এই সমান চিহ্নের বাম সাইডে কিছু জিনিস বসে, ডান সাইডে কিছু জিনিস বসে। এই সমান চিহ্নের দুই দিকেই যদি চেঞ্জ হয়ে থাকে তখন এটাকে বলা হয় নিট পরিবর্তন। কিন্তু এই সমান চিহ্নের যদি একদিকে চেঞ্জ হয়, তার মানে সম্পদ একবার বাড়লো সম্পদ একবার কমলো, যদি একদিকে চেঞ্জ হয় সেটাকে আমরা বলি গুণগত পরিবর্তন। আবারও একটু শুনেন, যখন এই যে সমান চিহ্নের দুই দিকেই চেঞ্জ হয় তখন ওইটাকে আমরা বলি নিট পরিবর্তন বা পরিমাণ, তখন ওইটাকে আমরা বলি হচ্ছে নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। ঠিক আছে, আর যখন এই যে সমান চিহ্নের একদিকে চেঞ্জ হয় তখন এটাকে আমরা বলি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ঠিক আছে, ক্লিয়ার আপনারা? সমান চিহ্নের একদিকে যদি চেঞ্জ হয় তখন হচ্ছে গুণগত, একদিকে যদি হয় তখন গুণগত, আর সমান চিহ্নের দুই দিকেই হইলে তখন হচ্ছে
পরিমাণগত পরিবর্তন। তা এখন সমান চিহ্নের একদিকে চেঞ্জ হচ্ছে কি দুই দিকে চেঞ্জ হচ্ছে, এটা আমরা কিভাবে করব? ধরেন আপনাকে পরীক্ষার হলে তো দিয়ে দিবে একটা লেনদেন, বলবে এটা কোন ধরনের পরিবর্তন, আপনি জাবেদাটা চিন্তা করবেন, হিসাব সমীকরণে ফেলবেন, এরপর চিন্তা করবেন যে এটা একদিকে চেঞ্জ হয়েছে কি দুই দিকে চেঞ্জ হয়েছে, আনসার বের হয়ে যাবে। আমি একটা দেখাই দিই, নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয়ের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে সম্পত্তি থেকে 10,000 টাকা বাদ যাবে, মালিকানা সত্ত্ব যেহেতু ক্রয়, এই কারণে মালিকানা সত্ত্ব থেকে 10,000 টাকা বাদ যাবে। চেঞ্জটা কয় দিকে হয়েছে? দুই দিকে চেঞ্জ হয়েছে, এই কারণে এটা হচ্ছে নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। আচ্ছা, এবার আসেন আরেকটা কোশ্চেনে, নগদে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয়ে যাবে দেখি যে আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। একবার সম্পত্তি বাড়লো আর একবার সম্পত্তি কমলো, দেখেন সমান চিহ্নের জাস্ট একটা সাইডে চেঞ্জ হয়েছে, ওই সাইডে চেঞ্জ হয়নি। তাহলে এটা কোন ধরনের পরিবর্তন? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ক্লিয়ার? একটু জানান আমাকে এই জিনিসটা ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে এবার একটু জেনে নেন, এটার একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে রাখেন এবং এটা কমপ্লিট করে আপনারা আজকে আপলোড করবেন। যারা এখানে কমেন্ট করছেন, শেয়ার দিছেন এবং এটা আপলোড করবেন নির্ভুলভাবে যে কোনটা কোন ধরনের পরিবর্তন, তার জন্য একটা গিফট আছে। ঠিক আছে? সো এটা একটা স্ক্রিনশট নেন, এটা ফিল আপ করে আপনারা আজকে পোস্ট করবেন। ওকে, ঠিক আছে। ঠিক আছে, একটা স্ক্রিনশট নেন এখন। নিচের স্ক্রিনশট, স্ক্রিনশট নেন। ওকে, আমরা পরের স্টেপে যাই। আসেন ম্যাথ। তো আমাদের ম্যাথের প্রথমটা দেখেন, আমি একটু এগুলো সলভ করাই দিই আপনাদের, একটু দেখতে থাকেন। আমাকে বললো কি, হিসাব সমীকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যা। প্রথম কোয়েশ্চেন দেখেন কি বললো, একটি প্রতিষ্ঠানের সারা বছরে মালিকানা সত্ত্বের পরিমাণ 20,000 টাকা ও সম্পদের পরিমাণ ছিল 45,000 টাকা। ওই বছর প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ কত? এটা আপনারা পারবেন, এটা একটু আনসার দেন আপনারা, এটা একটু আনসার দেন। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন বোর্ডে আমি এখানে কি লিখেছি? আচ্ছা, একটু বুঝেন না আমি কি লিখছি। এখানে লিখলাম হচ্ছে সময়, এখানে হচ্ছে প্রারম্ভিক জের, এটা এ ইকুয়াল টু এল প্লাস ওই। হ্যাঁ, সো এভাবে বক্স করে দেখি, আপনারা আনসার করেন তো দেখি এটা আনসার কত হবে। আনসার করেন দ্রুত, দ্রুত আনসার করেন। আপনাদেরকে স্লাইড গুলো দিয়ে দেওয়া হবে, আজকে দিয়ে দিব এই স্লাইডটা। হ্যাঁ, আপনারা একটু এটা একটু আনসার করেন আগে। আনসার কত আসছে? যে একটি প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্বের পরিমাণ 20,000, সম্পদের পরিমাণ 45,000, উক্ত বছরে প্রতিষ্ঠানে দায়ের পরিমাণ কত ছিল? প্রতিষ্ঠানে দায়ের পরিমাণ কত ছিল একটু নির্ণয় করে দেখান। প্রতিষ্ঠানে দায়ের পরিমাণ কত ছিল? হ্যাঁ, একজনও পারতেছেন না এই ম্যাথ, কি রে? করেন, চেষ্টা করেন। কত? আচ্ছা, আমি করিয়ে দিচ্ছি। দেখেন, বললো যে মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে 20,000 টাকা, তাহলে এই ওই ঘরে আমি বসালাম 20,000।
এখানে যোগ চিহ্ন দিলাম। আমাকে বলল সম্পদের পরিমাণ 45,000, তাহলে দায়ের পরিমাণ কত হবে? এখন চিন্তা করেন, সমান চিহ্নের এই পাশে প্লাস 20,000 আছে, আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি হবে? 45,000 মাইনাস 20,000, তাহলে কত হয়? 25,000। তার মানে আমার দায়ের পরিমাণ কত টাকা? 25,000 টাকা। দেখেন এটা বুঝছেন কিনা? ক্লিয়ার? ওকে ওকে, সবাই পারতেছেন। 25,000 কারেক্ট সবাই। আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। হ্যাঁ, এটা আসলে পরীক্ষায় না আসার মতো ম্যাথ। ঠিক আছে, পরীক্ষায় এত ইজি ম্যাথ আসবে না। ঠিক আছে, আমরা জাস্ট এটা স্টার্টার ছিল, আমাদের মেইন কোর্স তো একটু পরে। হ্যাঁ, ওকে, আসেন পরটাতে যাই। কি রে, পরে কোয়েশ্চেন কই? এটা আসেন আসেন আসেন, আমরা শুরু করি। দেখেন, একটি ব্যবসায় প্রতিষ্ঠানে প্রারম্ভিক সম্পদের পরিমাণ ছিল 1,00,000 টাকা ও প্রারম্ভিক দায়ের পরিমাণ 30,000 টাকা। সারা বছর ধরে সম্পদের পরিমাণ বেড়েছে 40,000 টাকা ও দায়ের পরিমাণ কমেছে 5,000 টাকা। উক্ত বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? ঠিক আছে। আচ্ছা, একটা ট্রিক আপনারা শিখে রাখেন, অ্যাকাউন্টিং এর যখনই ম্যাথ করতে দিবে আপনারা শুরু থেকে পড়বেন না, আপনারা আগে লাস্ট লাইনটা পড়বেন। ঠিক আছে, সবসময় আগে লাস্ট লাইন পড়বেন, তাহলে আপনার মাথায় নক করবে যে আমাকে অ্যাকচুয়ালি কোন স্টেপে কি করতে হবে। ঠিক আছে, দেখেন আমাকে বলছে বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ, তার মানে মালিকানা সত্ত্বের পরিমাণ বছর শেষে এইটা বের করতে বলছে, এই জায়গায় এই অংশটা বের করতে হবে। তাহলে আমার মাথায় প্রথমেই সেট যে আমাকে এই অংশ বের করতে হবে। এবার আসেন আমরা বসাই। প্রারম্ভিক সম্পদের পরিমাণ ছিল কত? 1,00,000 টাকা। তাহলে প্রারম্ভিক জেরের পাশে বসালাম 1,00,000। এরপর বললো কি প্রারম্ভিক দায়ের পরিমাণ ইকুয়াল দিলাম, প্রারম্ভিক দায়ের পরিমাণ কত? 30,000 টাকা। প্রারম্ভিক দায়ের পরিমাণ 30,000 টাকা। তাহলে দেখি বলেন আমার প্রারম্ভিক মালিকানা সত্ত্ব কত হবে? অবভিয়াসলি 70,000 টাকা। প্রারম্ভিক দায়ের পরিমাণ কত হবে? 70,000 টাকা। এরপর দেখেন সারা বছর ধরে সম্পদের পরিমাণ বেড়েছে 40,000। সেকেন্ড কলাম হচ্ছে হ্রাস বৃদ্ধির কলাম। সেকেন্ড কলাম কিসের? হ্রাস বৃদ্ধির। যদি হ্রাস হয় মাইনাস করব, আর যদি বৃদ্ধি পাই তাইলে প্লাস করব। আমাকে কি বলছে? দায়ের পরিমাণ সারা বছরে সম্পদের পরিমাণ বেড়েছে 40,000, তাইলে প্লাস 40,000। তাহলে সারা বছরে যদি বছরের শুরুতে সম্পদ আছে 1,00,000, সারা বছরে সম্পদ বেড়েছে 40,000, তাহলে বছর শেষে সমাপনী জের, এটা হচ্ছে সমাপনী জের, এটা হলো সমাপনী জের। তাহলে বছর শেষে সম্পদের পরিমাণ কত? 1,40,000 টাকা। এখন দেখেন পরের লাইনে কি বলছে? সারা বছর দায়ের পরিমাণ কমেছে 5,000, তাহলে দায়ের পরিমাণ কমেছে, হ্রাস বৃদ্ধি কোন কলামে বসবে? সেকেন্ড কলামে। যদি কমে যায় তাহলে বছর শেষে দায় কত? 25,000। এখন দেখেন এদিকে আছে 1,40,000, এখানে আছে 25, তাহলে এদিকে কত হবে? কতর সাথে 25,000 যোগ করলে 1,40,000 হয়? 1,15,000। দেখেন সবার মিলছে কিনা, 1,15,000 আনসার আসছে কিনা। ঠিক আছে, আনসার হচ্ছে 1,15,000। কারেক্ট আনসার 1,15,000। সবাই বুঝছেন কিনা এই ম্যাথটা? দেখেন 1,15,000 আসছে মাহমুদের, মন্নি শিকদার 1,15,000, দুইজনের আসছে। বাকিরা আর 1,15,000 আসে নাই আর, খালি দুইজনের। আচ্ছা 1,15,000 আসছে। ওকে, আমি কি পরবর্তী ম্যাথে যাব? পরের ম্যাথে আসি। প্রত্যেকটা এখানে যতগুলা ম্যাথ দিছি প্রত্যেকটার ভিতরে কিছু না কিছু আগের ম্যাথের তুলনায় চেঞ্জ আছে। ঠিক আছে, এই ক্যাটাগরি গুলো করে যান, অ্যাডমিশন পর্যন্ত ক্লিয়ার। ওকে, পরের কোশ্চেন আসেন। একটি ব্যবসায় প্রতিষ্ঠানে প্রারম্ভিক সম্পদের পরিমাণ ছিল 1,00,000 টাকা ও প্রারম্ভিক দায়ের পরিমাণ ছিল 30,000 টাকা। তো আমরা বসাই ফেলি, প্রারম্ভিক সম্পত্তি ছিল 1,00,000 টাকা, প্রারম্ভিক দায় ছিল 30,000 টাকা। তাহলে প্রারম্ভিক মালিকানা সত্ত্ব কত হবে? 70,000। এবার আসি,
সারা বছর ধরে সম্পদ কমেছে 40,000, তার মানে সম্পদ কমেছে মানে কি 1 লাখ থেকে 40,000 কমে কত হয়ে গেল তাইলে 60,000 টাকা বছর শেষে। ওকে, দায়ের পরিমাণ বেড়েছে 5,000 টাকা, তার মানে এটার সাথে 5,000 বৃদ্ধি পাইলো, তাহলে দায়ের পরিমাণ দাঁড়াইলো কত 35,000। তাহলে আমাকে চাইছে কি উক্ত বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা, তাহলে উক্ত বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে 60,000 মাইনাস 35,000, আনসার কত হয় 25,000। দেখেন মিলছে কিনা সবার, আনসার মিলছে কিনা। এই 30,000 কেমন আইছে 25,000 হবে, দেখেন ম্যাথ করাইয়া দিছি। 25,000 আসছে, 35,000 অর্পিতা দে 25,000 হবে। 60,000 থেকে 35,000 বাদ দেন, মালিকানা সত্ত্ব পাবেন। উক্ত বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে চাইছে। ওকে, 25,000। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে আসেন, দেখেন কি বলছে। একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমাকে বলছে মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা হ্রাস বৃদ্ধি পেয়েছে। দেখেন লাস্ট লাইনটা একটু পড়েন, মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা হ্রাস বৃদ্ধি পেয়েছে, তার মানে আমাকে সেকেন্ড কলামে টাকাটা বের করতে বলছে, এই কলামের টাকাটা বের করতে বলছে। ওকে, কত টাকা কমছে বা বাড়ছে। আমরা একটু কোশ্চেন ওয়াইজ বসাই। সম্পদের পরিমাণ ছিল 1 লাখ টাকা, সম্পদের পরিমাণ ছিল কত টাকা 1 লাখ টাকা, ঠিক আছে। দায়ের পরিমাণ ছিল 30,000 টাকা, দায়ের পরিমাণ ছিল 30,000 টাকা, তাহলে মালিকানা সত্ত্ব কত হবে 70,000। সারা বছরে সম্পদ বেড়েছে 40,000, সম্পদ যদি 40,000 বাড়ে বছর শেষে কত দাঁড়াবে 1,40,000। দায়ের পরিমাণ কমেছে 5,000, তাহলে দায়ের পরিমাণ 5,000 কমলে কত হয় 25,000, তাহলে মালিকানা সত্ত্ব কত দাঁড়ায় 1,15,000। এটা হচ্ছে বছর শেষে মালিকানা সত্ত্ব, কিন্তু হ্রাস বৃদ্ধি বললে মাঝখানে একটা বের করতে হবে। তাহলে কত টাকা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে, শুরুতে ছিল 70,000, শেষে হইল 1,15,000, তাহলে বাড়ছে কি কমছে, অবভিয়াসলি বাড়ছে। কত টাকা বাড়লো 70 থেকে 1,15,000 থেকে 70 বাদ দেন, 45,000 বৃদ্ধি, 45,000 টাকা প্লাসে আসছে মানে কি 45,000 টাকা বৃদ্ধি পেয়েছে। দেখেন এটা বুঝছেন কিনা। 1,15,000 না, আমাকে বলছে সারা বছরে, আমাকে বলছে সারা বছরে মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। হ্রাস বা বৃদ্ধি বললে আমরা সবসময় সেকেন্ড কলামের কথা চিন্তা করব, ঠিক আছে। 45,000 না অঞ্জিরা চৌধুরী, একটু খেয়াল করেন, আমার আনসার হবে এই জায়গাটা হ্রাস বৃদ্ধি। একটু মাথায় রাখেন, হ্রাস বৃদ্ধি মানে সেকেন্ড কলাম, হ্রাস বৃদ্ধি মানে কোন কলাম, সেকেন্ড কলাম, ঠিক আছে। দেখেন এটা বুঝছেন কিনা, 45,000 আসছে কিনা সবার। ওকে, 45,000 টাকা বৃদ্ধি, 45,000 টাকা বৃদ্ধি, এতটুকু বুঝছেন। ওকে, বুঝলে আমরা পরের টপিকে যাচ্ছি। দাঁড়ান দেখি একটু, দেখি এটা করে দেখান, এটা করে দেখান দেখি, যদি আগেরটা বুঝে থাকেন এইটা একটু করে দেখান, যদি করতে পারেন তাহলে বুঝবো যে আগেরটাও বুঝছেন। এটা একটু করে দেখান, এটা একটু করে দেখান।
এটাও 45,000। দেখি একটু করে দেখি এটাও কি 45,000 কিনা। প্রারম্ভিক সম্পদের পরিমাণ, সরি, প্রারম্ভিক সম্পদের পরিমাণ 1,00,000 টাকা। প্রারম্ভিক দায়ের পরিমাণ 30,000 টাকা। তাহলে প্রারম্ভিক মালিকানা সত্ত্ব 70,000। এরপর বলল সম্পদ কমেছে 40,000। যদি 40,000 কমে যায় তাহলে বছর শেষে সম্পদ কত? 60,000। এবার আসেন, সারা বছরে দায়ের পরিমাণ বেড়েছে 5,000। তাহলে দায় যদি 5,000 বাড়ে, বছর শেষে দায় হচ্ছে 35,000। এখন আমাকে বললো যে উক্ত বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা হ্রাস বৃদ্ধি পেয়েছে, কত টাকা হ্রাস বৃদ্ধি পেয়েছে, মানে সেকেন্ড কলাম। তো তার আগে আমি থার্ড কলাম বের করি। থার্ড কলামে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ 25,000 টাকা যদি হয়, এখানে 70,000 শুরুতে ছিল, শেষে হয়ে গেল 25,000, তার মানে নিশ্চয়ই কমছে। কত টাকা কমছে? 45,000 টাকা কমছে। তার মানে কি হ্রাস পেয়েছে 45,000 টাকা। ক্লিয়ার কিনা বলেন? 45,000, 35 না 45,000, 45,000 টাকা হ্রাস। ক্লিয়ার? ওকে, 45,000 টাকা হ্রাস। ওকে, আমরা পরের টপিকে যাই। দেখেন কি বলছে, এটাকে সলভ করি। শুরুতে বছর শেষে দায়ের পরিমাণ কত টাকা ও বছরের শুরুতে সম্পদের পরিমাণ কত টাকা ছিল, একটু দুইটা জিনিস এখানে বের করতে বলছে। এতক্ষণ পর্যন্ত একটা বের করছি, এখন দুইটা বের করতে হবে আমাকে। তো আমরা সিরিয়াল বাই যাই। একটি প্রতিষ্ঠানে বছরের শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 10,000। তার মানে থার্ড কলামে লাস্টে মালিকানা সত্ত্ব আমরা বসালাম 10,000। একটু খেয়াল করবেন। এরপর বছরের শুরুতে দায়ের পরিমাণ ছিল 5,000। তাহলে শুরুতে বসালাম দায়ের পরিমাণ 5,000, খুব ভালো। সারা বছরে সম্পদ বেড়েছে 2,000 টাকা। সারা বছরে সম্পদ বেড়েছে কত টাকা? 2,000 টাকা। মালিকানা সত্ত্ব বেড়েছে 2,000 টাকা। মালিকানা সত্ত্ব বেড়েছে কত টাকা? 2,000 টাকা। বলছে বছর শেষে দায়ের পরিমাণ কত, তার মানে আমাকে এটা বের করতে বলছে। আর বছরের শুরুতে সম্পদে এটা বের করতে বলছে। তো আমরা বের করি। দেখেন, বছর শেষে মালিকানা সত্ত্ব ছিল 10,000। হ্যাঁ, এখানে নিশ্চয়ই কোনো একটা অ্যামাউন্ট ছিল যেটার সাথে 2,000 যোগ করে 10,000 হয়েছে। তাইলে এটা কত ছিল? উপর থেকে নিচে নামতে গেলে যদি যোগ করে নামি, নিচ থেকে উপরে যাইতে হলে তার উল্টা মানে বিয়োগ করে যেতে হবে। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হাজার? 8,000। তার মানে এই 5,000 শুরুতে দায়ী ছিল 5, আর মালিকানা সত্ত্ব হয়ে বের করলাম শুরুতে 8,000। তাহলে সম্পদ কত হবে? সম্পদ হবে 13,000 টাকা। এই 5,000 আর 8,000 যোগ করলে কত হয়? 13,000। ওকে, এবার দেখেন 13,000-এর সাথে 2,000 যদি আমি বৃদ্ধি পাইছে যোগ করি, তাহলে আমার বছর শেষে সম্পদ কত থাকে? 15,000। এই 15,000 থেকে যদি আমি 10,000 বাদ দিই, তার মানে বছর শেষে আমার দায়ের পরিমাণ কত? 5,000। তার মানে সারা বছরে কোনো প্রকার দায় বাড়েও নাই, কমেও নাই। তার মানে আনসার হচ্ছে আমার সম্পদ 13,000, প্রারম্ভিক সম্পদ সম্পত্তি প্রারম্ভিক জের, আর দায়ের সমাপনী জের হচ্ছে 5,000 টাকা। দেখেন এটা বুঝছেন কিনা। সরি, একটু কমেন্ট করেন এটা বুঝছেন কিনা। যদি দুইটা বের করতে দেয় এরকম 1,000 টাকা হবে কেমনে? ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। সম্পদ বেড়েছে 10,000 টাকা। সম্পদ বেড়েছে 10,000 বলছে, বুঝলাম না প্রশ্নে কি ভুল আছে এরকম। আচ্ছা, আমি ম্যাথটা আবার একটু করি। মালিকানা সত্ত্বের পরিমাণ বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে
10,000। শুরুতে দায়ের পরিমাণ ছিল 5,000। সম্পদ বেড়েছে 10,000। আচ্ছা, এ জায়গায় বুঝছি, সম্পদ বেড়েছে 10,000। খেয়াল করি একটু। মালিকানা সত্ত্ব বেড়েছে 2,000। বুঝলাম। আচ্ছা, খেয়াল করিনি। ওকে, এখন যদি এই দুইটা যোগ করি তাহলে আমার মালিকানা সত্ত্ব হচ্ছে 12,000। সরি, 8,000। মালিকানা সত্ত্ব হচ্ছে 8,000। এই দুইটা যোগ করলে হবে 13,000। এই দুইটা যোগ করলে 23,000। এটা 13,000। ঠিক আছে, দুইটাই 13,000। একটু কারেক্ট করেন, আমি খেয়াল করিনি এখানে 10,000 টাকা বলছে। একটু কারেক্ট করেন, একটু কারেক্ট করেন, একটু কারেক্ট করে নেন ভাই, একটু তুলে নেন। একটু তুলে নেন, এটা ঠিক করেন। ঠিক আছে, এখানে 10,000 বলছে, আমি দেখিনি। সরি, একটু তুলে নেন ঠিকঠাক মতো। দেখেন এটা বুঝছেন কিনা। আচ্ছা, তুললে পরের ম্যাথে যাই। ভাই এটা দেখেন, এটা একটু ক্রিটিক্যাল ম্যাথ। একটি প্রতিষ্ঠানে বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ 12,000। একটু আবার প্রথম থেকে আসি। বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে 12,000। তারপর কি বলছে, ও বছরের শুরুতে দায়ের পরিমাণ ছিল 5,000। বছরের শুরুতে দায়ের পরিমাণ ছিল 5,000। সারা বছরে সম্পদ বেড়েছে 10,000 টাকা। সারা বছরে সম্পদ বেড়েছে 10,000 টাকা। ও মালিকানা সত্ত্ব বেড়েছে 20%। দেখেন এখানে পার্সেন্টেজ দিয়ে দিছে। মালিকানা সত্ত্ব বেড়েছে 20%। বছরে কত টাকা দায় হ্রাস বা বৃদ্ধি পেয়েছে বছর শেষে। দেখেন এখানে নিশ্চয়ই কোনো একটা আইটেম ছিল, তার সাথে কিছু একটা যোগ করে আমি 12,000 টাকা পেলাম। খুব ভালোভাবে খেয়াল করেন। তো প্রথমে যে আইটেম ছিল এটা 100%, ঠিক আছে, তার সাথে 20% যোগ করে আমি কত পাইলাম, 12,000। তাহলে এই যে 12,000 পাইলাম, এই যে 12,000 পাইলাম, এই 12,000টা কত পার্সেন্ট? কত পার্সেন্ট? অবভিয়াসলি এই 12,000টা, অবভিয়াসলি এই 12,000টা 120%। তাহলে এবার দেখেন 120% সমান যদি 12,000 হয়, 1% সমান কত? 12,000 ডিভাইডেড বাই 120। আর 20% সমান কত? 12,000 গুণ 20 ডিভাইডেড বাই 120। ওকে, তার মানে এই যে 20%, এটা ইকুয়াল টু হবে 2,000। ঠিক আছে, এই 20%, 120% সমান যদি 12,000 হয়, তাহলে 2% কত হবে? 2,000 হবে না? তাহলে কত হয়? তাহলে 100% কত? 10,000। এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমি সম্পদ পাবো কত? 15,000। প্রারম্ভিক সম্পদ আর বছরের, সারা বছরের সম্পদ বৃদ্ধি পাইছে 10,000। তাহলে টোটাল কত হয়? 25,000। তাহলে এটা কত হবে? 13,000। আর এটা কত হবে? 8,000। দেখেন আমাকে বলছে কি, বছর শেষে সম্পদের পরিমাণ কত টাকা ছিল। বছর শেষে সম্পদের পরিমাণ হচ্ছে 25,000। আর হচ্ছে সারা বছরে কত টাকা দায় হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। সারা বছরে দায় হ্রাস বা বৃদ্ধি পেয়েছে 8,000। সো আনসার হবে 25,000 টাকা সম্পদ, বছর শেষে সম্পদ, আর 8,000 টাকা দায় হ্রাস বা বৃদ্ধি। দেখেন, তুলে নেন। বুঝতে পারছেন কিনা দেখেন। ক্লিয়ার? ওকে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা।
এরপরে আরো কয়েকটা ম্যাথ এখানে আছে। এই ম্যাথগুলা আপনারা করে আমাদের যেই ফেসবুক পেজ বা গ্রুপ আছে যে ইয়াটা দেওয়া হবে ওখানে পোস্ট করবেন। যাদের ম্যাথ রাইট হবে, হ্যাঁ, তারা আমি ম্যাথের আনসার গুলো ওখানে দিয়ে দিব পরবর্তীতে। যাদের ম্যাথগুলো রাইট হবে, যাদের না আসলে একজনই আমরা সিলেক্ট করব ওখান থেকে, তাকে পুরস্কৃত করা হবে। ওকে, সো আজকে ক্লাস এতটুকুই। অনেক রাত হয়ে গেছে, আমরা অনেকটুকু পড়ে নিয়েছি। সো আপনারা যারা শেয়ার দিছেন এবং যারা কমেন্ট করেছেন তাদের থেকে যারা সঠিক উত্তর দিবেন ওখান থেকে বাছাই করা হবে যিনি প্রথম হবেন তাকে। সো সবাই বসে এই ম্যাথগুলো করবেন। কিছুক্ষণের মধ্যেই আমি এই স্লাইডটা আপলোড করে দিব, আপনারা ওখান থেকে কোয়েশ্চেনগুলো নিয়ে আনসারগুলো করবেন। ওকে, সো আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ, টাটা।